নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযানের বার্তা দুবরাজপুরে। জল সংকটের মধ্যেও অপচয় করছে পানীয় জল সিউড়ির চাঙ্গুরিয়া গ্রামে। নেই বর্ষার বৃষ্টি, চাষিদের কপালে চিন্তার ভাঁজ সিউড়ির আড্ডা গ্রামে। বোলপুর পৌরসভার উদ্যোগে অবৈধ নির্মাণ কার্য ভাঙতে অভিযান। কচুরিপানা ভর্তি পুকুর পরিষ্কার করতে নামলেন এলাকার বাসিন্দারা। পশ্চিমবঙ্গ ড্রাগ অ্যাসোসিয়েশনের ৯৯ জনের বার্ষিকী অনুষ্ঠান। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির খয়রাসলের কেন্দ্রগুড়িয়ায়। সরকারি জমি ও ফুটপাত দখলমুক্ত করতে গতকাল বৃহস্পতিবার ২৭শে জুন পথে নেমেছিল বীরভূমের দুবরাজপুর পৌরসভা। গত ২৪শে জুন সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় পৌরসভাগুলি। বৈঠক শেষ হতেই রাজ্য জুড়ে একই চিত্র দেখা যায়। সেই সঙ্গে বাদ যায়নি আমাদের জেলা বীরভূমও। গতকাল বৃহস্পতিবার ২৭শে জুন সকালে বীরভূমের দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে ও উপপৌরপতি মির্জা শওকত আলী সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে ফুটপাত দখলমুক্ত করার জন্য পথে নামেন। আজ শুক্রবার ২৮শে জুন দুবরাজপুর থানা মোড় বাসস্ট্যান্ড থেকে স্টেট ব্যাংকের রাস্তা হয়ে পাকুড়তলা মোড় পর্যন্ত যায় এবং সেখান থেকে বাজারের বিভিন্ন জায়গা ঘুরে সরকারি জায়গা দখল করে থাকা ব্যবসায়ীদের সরে যাওয়ার পরামর্শ দেন। যেসব ব্যবসায়ী সরকারি জমির উপর ব্যবসা চালাচ্ছে তাদের ৩ দিনের সময়সীমা বেঁধে দিলেন পৌরপতি পীযূষ পাণ্ডে। ৩ দিনের মধ্যে দখলমুক্ত না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে দুবরাজপুর পৌরসভা, এমনটাই বার্তা দিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে। ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর মানিক মুখার্জি, শেখ নাজিরউদ্দিন, সনাতন পাল, অর্জুন চৌধুরী, সুভাষ মেটে, সাগর কুণ্ডু, বল্টি চক্রবর্তী সহ আর অনেকে। এদিন তিনি আরও জানান, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত ২৪ তারিখে নবান্নের সভাঘরে পশ্চিমবঙ্গের সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে বসেছিলেন, এক্সিকিউটিভ অফিসারদের নিয়ে বসেছিলেন, এছাড়া উদ্যোস্তরা কর্মীরাও ছিলেন, পৌর দপ্তরের মন্ত্রীরা ছিলেন। সেখানে তিনি একগুচ্ছ রূপরেখা দেন এবং তার মধ্যে ছিল যে শহরে যে রাস্তাগুলো ইনক্লোজ হয়ে আছে, অবরুদ্ধ হয়ে আছে, হয়তো ভেন্ডার, বিভিন্ন রকম হকার, সেই অবরোধ মুক্ত করতে হবে এবং আনাধারে যে এনক্লোজমেন্ট আছে সেগুলো মুক্ত করতে হবে। এছাড়া পৌর পরিষেবার বিষয়ে আরও একগুচ্ছ কথা বলেছিলেন। বিদ্যুতে অপচয় করা যাবে না, প্রত্যেক লাইটের টাইমার লাগাতে হবে, অর্থাৎ সন্ধ্যে ৫:৩০ থেকে সকাল ৫:৩০ পর্যন্ত টাইমার ব্যবস্থা করতে হবে। বাড়ি বাড়ি ময়লা কালেকশন করতে হবে, আবর্জনা, সেই রিক্সা ভ্যানের মাধ্যমে সেই কাজগুলো আমরা করছি। এরকম একগুচ্ছ তিনি কাজের কথা তিনি বলেছিলেন, সেইগুলো আমরা গতকাল থেকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমার পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ সকল কাউন্সিলরদের নিয়ে আমরা বেরিয়েছিলাম। কালকে এক প্রস্ত আমরা পাওয়ার হাউস মোড় থেকে কমার্শিয়াল মোড় পর্যন্ত যে সমস্ত আমাদের পৌরসভার রাস্তার ধারে বোথ সাইডে ড্রেন আছে, ড্রেন পেরিয়ে যারা চলে এসেছিল তাদের বলে দিয়ে এসেছি 2 দিন সময় দেওয়া আছে যে তোমরা নিজের জায়গায় ফিরে যাবে, রাস্তা অবরুদ্ধ করে রাখা যাবে না। আমরা কিন্তু 2 দিন পর আইন মোতাবেক ব্যবস্থা নেব, পৌরসভা ব্যবস্থা নেবে এবং তারই ফলস্বরূপ আজকেও আমরা দুবরাজপুর শহরের থানা মোড় থেকে বাজার হয়ে পাকুড়তলা মোড় পর্যন্ত বসাকপাড়া এই রাস্তাগুলো দোকানদারদের একই কথা বলে এলাম যে রাস্তা অবরোধ মুক্ত করতে হবে, রাস্তার উপর কোনো ব্যবসা করা যাবে না। তোমাদের দোকান ঘর রয়েছে, দোকানে তোমরা না বসে রাস্তায় চলে এসছো, সেটা আমরা তাদের বলে এসেছি এবং তাদেরও সময় দিয়ে এসেছি। 3 দিনের মধ্যে তারাও যদি না করে আমরা আইন মোতাবেক ব্যবস্থা নেব এবং এটা আমাদের পর্যায়ক্রমে চলবে। কালকে আমরা পাহাড়েশ্বর থেকে
পোদ্দারবান এই রাস্তাটা আমরা কালকে যাব। আমরা এরপরে সোমবার দিন আমাদের বোর্ড অফ কাউন্সিলর মিটিং আছে, সেদিন আমরা সিদ্ধান্ত নিয়ে আইন মোতাবেক ব্যবস্থায় চলে যাব যদি স্বেচ্ছায় তারা না সরে যায়। আমরা চাইব আমাদের সর্বময় কর্তৃক বাংলার উন্নয়নের অন্যতম কারিগর আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নির্দেশ, বাংলাকে সুন্দর রাখতে হবে, বাংলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা বাস্তবিতা করব, কার্যকরী করব। পাশাপাশি আমরা দেখব যে সমস্ত হকাররা বা ভেন্ডাররা রাস্তার ওপরে দীর্ঘদিন গুমটি বা অন্য কিছুগুলো বসে আছে, তাদের বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করে দেখছি। কেননা তারা একটা প্রফেশনের সঙ্গে রয়েছে, পেশার সাথে তাদেরও পরিবার আছে, তাদেরকে একটা সময়টা বেশি দেবো যে তোমরা সেরকম নতুন কিছু ব্যবস্থা করে কোথাও উঠে যাওয়ার বা নতুন দোকান নিয়ে চলে যাওয়া, তাদের ক্ষেত্রে একটু সময় দেবো। এক কথায় আমরা শহরটাকে মুখ্য নির্দেশকে বাস্তবিত করবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং পৌর পরিষেবা আরও দ্রুততর করব কাউন্সিলরদের নিয়ে। এবং তারই জন্য আমরা একটা মিটিং আগামী 1 তারিখে 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, মৃত্যুদিন, সেই দিন আমরা ডেকেছি। কার্যকরী হয়ে যাবে। দুবরাজের মানুষ সচেতন, তারা আমাদের সঙ্গে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে। আমরা আশা করছি বলপ্রয়োগ বা পুলিশ ব্যবহার করতে হবে না, তবু আমরা দেখছি যদি না হয় সেখানে আমরা আইনগত ব্যবস্থা নেব, প্রশাসনের সাহায্য নেব। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুরিয়া গ্রামে মেন রাস্তার উপর অনবরত অপচয় করা হচ্ছে পানীয় জলের। দিন দিন যেভাবে জল সংকট বাড়ছে তা আমাদের জেলাতে লক্ষ্য করা যাচ্ছে। সেখানে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে সেই সকল নেতারা একে অপরের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টাও চালাচ্ছে। সেই রকমই চিত্র দেখা গেল মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুরিয়া গ্রামে, যেখানে জল নষ্ট করা হচ্ছে। গ্রামের তৃণমূলের নেতৃত্ব বারবার বলা সত্ত্বেও কাজ হচ্ছে না, অপচয় হচ্ছে এইভাবে রাস্তার উপর দিয়ে জল বয়ে যাওয়ায়। এদিন গ্রামের এক স্থানীয় মহিলা পায়েল দাস জানান, দেখছি এগুলো কল দুটো ভাঙা, প্রায় অনেক জল নষ্ট হয়ে যাচ্ছে, মানুষে ব্যবহার করতে পারছে না। এইখানে অবস্থায় এসে দেখছি, কাপড় কাচতে এসে দেখছি যে কল দুটোই ভাঙা প্রায়। আমরা তো এসে এখানে জল চান করার, খাবার নেওয়ার সবই করে কলগুলো এমন ভেঙে গেছে, জলগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, অপচয় হচ্ছে, মানুষে কোনো ব্যবহারই করতে পারছে না। মানে জলের তো সংকট রয়েছে গ্রামে। হ্যাঁ রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। অত যে এই কল দুটোই ছিল মানুষের ব্যবহার করার মতন, ওই প্রায় গ্রামে রোজ দেখছি যে কুয়োতে একটুকু জল নাই, জল প্রায় শুকিয়ে গেছে, কাদা জল বেড়েছে, একদম পুরো নষ্ট হয়ে গেছে। এইখানে পরিস্থিতি কলগুলো হ্যাঁ কন্টিনিউ জল পড়ে যাচ্ছে, মানুষের ব্যবহার করতে পারছে না, অপচয় হচ্ছে প্রচন্ড। কি চাইছে যেন কলগুলো আবার মানুষের ঠিক হোক, বাড়ি বাড়ি দূরে দূরে মানুষের কলের ব্যবস্থা হোক, জল হোক, মানুষের যেন অপচয় যেন না হয়, নষ্ট যেন না হয়। জল সংকট কতটা রয়েছে খাবার জলে? এখন রয়েছে অনেকটাই আছে, প্রায় বলতে গেলে মানুষ এখন দূর থেকে জল প্রায় আনছে, অনেক দূরে যাচ্ছে, অথচ জল ঝামেলা বলতে আমি তো বলতে পারছি না সেরকম ঝামেলা হচ্ছে কি না হয়নি, কিন্তু মানুষের জল কষ্ট খুবই হচ্ছে, আর অনেক প্রায় দূর থেকে জল আনতে হচ্ছে খাবার জল। আর অপচয় প্রচণ্ড হচ্ছে এখানে জলগুলো খুব। এটা মানুষে খায় ও চান করা, বাসন দেওয়া, সব কিছু করে, পানীয় জল স্যার। এটা নাম আপনার? পায়েল দাস। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962977 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। রেকর্ড ভাঙা তাপমাত্রা বীরভূম জেলাতে, যেখানে ঘরমুখী হয়ে পড়েছিল বীরভূমের মানুষ। লাগাতার এই তাপমাত্রার কারণে নাজেহাল। সমস্ত বিদ্যালয়গুলি ডে সেশন বন্ধ করে মর্নিং সেশন করা হয়েছে। আজ আষাঢ় মাসের 13 তারিখ পেরিয়ে গিয়েও দেখা মেলেনি এখনও পর্যন্ত বর্ষার। অপরদিকে কিছুদিন আগেই চাষিরা 27 টাকা কেজি দরে ধানের বীজ কিনে এনেছিলেন সরকারি কৃষি দপ্তরের খামার থেকে। সেই বীজগুলিকে ঘরেই মজুত করে রেখেছিলেন চাষিরা রোপণ করার জন্য, বিশেষ করে ধানের চারা গাছ তৈরি করার জন্য। সেই ধানের বীজ দিয়ে চারা গাছ, যেগুলি আবার ধান খেতে লাগিয়ে ধান গাছ তৈরি হয়। কিন্তু এবারে বীরভূমে চাষিদের চিন্তার ভাঁজ, সমস্ত পুকুরের জল শুকিয়ে কাঠ। অপরদিকে দাবদাহে ধান চাষযোগ্য জমিগুলি অবহেলায় পড়ে রয়েছে। জল নেই তিলপাড়া ড্যাম্পে, শুকিয়ে কাঠ সেচ ক্যানেলগুলিতে। তীব্র গরমে সাবমার্শালের জলের লেয়ার নেমে যাওয়ায় সেভাবে জল মজুত হচ্ছে না চাষ জমিতে। শুধুমাত্র মাঠের দিকে তাকিয়ে বসে চাষিরা কবে বর্ষা নামবে আর সেই সকল জমির মাঠগুলিতে জল ভরাট হবে। বিভিন্ন সময় দেখা গিয়েছিল গ্রামের মানুষেরা এই চাষবাসের জন্য এবং গ্রাম শান্তিপূর্ণ থাকার জন্য বিভিন্ন দেবদেবীর আরাধনা করেন। কোথাও 24 প্রহর কীর্তন, আবার কোথাও মনসা পূজা। বিভিন্নভাবে বর্ষাকে আমন্ত্রণ করা হলেও বর্ষার দেখা মিলছে না। তাই হতাশায় বীরভূমের চাষিরা আকাশ পানে তাকিয়ে। বীরভূমের সিউড়ির মল্লিকপুর অঞ্চলের আড্ডা গ্রামের সনদ দাস নামে এক চাষি জানান, তিনি 2000 টাকা খরচ করে ধানের বীজের আফর তৈরি করেছে, কিন্তু জল না থাকার জন্য এই আফর শুকিয়ে হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে সে আফরগুলি বাঁচানো সম্ভব নয়। তবে বৃষ্টি না হলে চাষের খুব অসুবিধা হবে এবং হু হু করে জিনিসের দাম বাড়বে, এমনটাই আশা করছে চাষি মানুষ থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। কারণ এই মুহূর্তে পাল্লা দিয়ে যেভাবে আলুর দাম অন্যান্য সবজির তুলনায় বাড়ছে, তাতেই চিন্তার কথা মধ্যবিত্ত মানুষের। এখন একমাত্র অপেক্ষা মেঘের বৃষ্টি। বৃষ্টি হলে ধান চাষ হবে, নয়তো চাষিরা অনাহারে প্রাণ হারাবে। বেশ কিছু চাষি ঋণ নিয়ে চাষ করার ব্যবস্থা করেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বৃষ্টি না হওয়ার জন্য নামতে পারছেন না চাষে। এদিন আড্ডা গ্রামের সনদ দাস নামে এক চাষি জানান, এই যে 2000 টাকা খরচা করলাম বীজ, আপনার কিছুই বেরোয় নেই। এটা জলের অবস্থার জন্য। কেন? জলের জন্য। আমরা জল বৃষ্টি নাই তো কি করে চাষ হবে? পুরোপুরি মাঠ। হ্যাঁ, মাঠে দেখে এলেন, আপনি দেখেন না কি অবস্থা মাঠে। মূলত এই চাষগুলো কোন জলের উপর নির্ভর? এই আকাশের জলে, বৃষ্টির উপরে। ক্যানেল? হ্যাঁ, না ক্যানেল পাই না। ক্যানেল ছাড়ে তবে, ক্যানেল না ছাড়লে হয় না। জলটা এই স্টকে নাই তো। আমরা কি ভাবছেন যে এবারে চাষ হবে? এইবারে আকাশের যে অবস্থা, মনে হয় চাষ হবে না। দুশ্চিন্তায়? হ্যাঁ, দুশ্চিন্তা। আপনি কত টাকা ধান বীজ কিনেছিলেন এবং কি অবস্থা? এইবারে মোটামুটি 2000 টাকা খরচা হয়েছে আপনার বীজে। চাষ নিয়ে আমরা সবগুলো মারা গেছে? সবগুলো এখন ধান বেরোয় নেই আমরা। একটি ধান, হ্যাঁ, সব শুকিয়ে। কেন? জলের জন্য। আমরা বীজগুলো কোন জলে লাগিয়েছেন? বীজগুলো কোন জলে লাগিয়েছেন? এই যে আমরা ধুলোতে ফেলেছি, আমরা ধুলোতে ফেলেছিলাম। এই তো আশা করি যে বৃষ্টি হবে বলে একটি বেরোয়নি, একটি বীজ বেরোয়নি। আর বেরোবে না হয়তো, আশা করি। কি নাম আপনার? আমার নাম সনদ দাস। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার বোলপুর শহরে যানজট এড়াতে বোলপুর পৌরসভা মাইকিং করার পরও ফুটপাত ব্যবসায়ীরা কোনো প্রকার সহযোগিতা না করায় গতকাল বৃহস্পতিবার 27 জুন সকাল থেকে শুরু করে ফুটপাত উচ্ছেদ।
আজ শুক্রবার 28শে জুন বোলপুর শহরে যে সকল অবৈধ নির্মাণ কাজ রয়েছে সেগুলিকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য বোলপুর শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যে সকল অবৈধ নির্মাণ ড্রেনের উপরে ছিল সেগুলিকে ভেঙে ফেলা, অবৈধভাবে বিল্ডিং, দোকানঘরের সামনের অংশ, বিভিন্ন বোর্ড ছিল সেগুলিকে ভেঙে ফেলা হয়। এছাড়াও রাস্তার ধারে পুরাতন টেলিফোনের পোল ও পুরাতন ইলেকট্রিক পোল সেগুলি রাস্তার ধার থেকে সরিয়ে দেওয়া হয়। এই অবৈধ নির্মাণ কার্য ভেঙে ফেলার জন্য উপস্থিত ছিলেন স্বয়ং বোলপুর মহকুমা শাসক অয়ননাথ ও বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান ওমর শেখ সহ বোলপুরের 22টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলররা। এছাড়াও এই উচ্ছেদ অভিযানে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বোলপুর প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হয়। এদিন বোলপুর মহকুমা শাসক অয়ননাথ জানান, তারপরেও দেখা যাচ্ছে বোলপুর পৌরসভা এবং আপনি নিজে উপস্থিত থেকে ফুটপাত উচ্ছেদ করছেন। না, ফুটপাত উচ্ছেদ না, বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। এখানে ফুটপাত যখন ছিল সেটা আছেই, কিন্তু তার পেছনে যে পার্মানেন্ট দোকানগুলো আছে যেগুলো বৈধ দোকান, তারা কি করেছে অবৈধভাবে এই ফুটপাতের ওপর তারা টেম্পোরারি কিংবা পার্মানেন্ট কনস্ট্রাকশন করে সেই ফুটপাত দখল করেছে। সেইটা কখনোই বৈধ নয়, কোনো কালেই বৈধ নয়। সেটা তাদেরকে আগে থেকেই বলা হয়েছিল সরিয়ে দেওয়ার জন্য। যারা সরাননি আমরা টোকেন কিছুটা ভেঙে দিচ্ছি, পরবর্তীকালে তারা নিজেরা সরিয়ে নেবে। সাধারণ মানুষ যারা ব্যবসা করে খায়, যারা ফুটপাতে বসে, তাদের জন্য কি অন্য কোনো জায়গা ভেবে রাখা হয়েছে? দেখুন, দুটো বিষয় গুলালে চলবে না, একটা হচ্ছে হকার আর একটা হচ্ছে দোকানদার। হকারদের ব্যাপারে কালকে মুখ্যমন্ত্রী যে আমাদের নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী আমাদের জেলায় এসওপি হবে। তাদের পুনর্বাসনের কি ব্যবস্থা করা যায় সেটা ডিএম স্যারের নির্দেশে পুরো একটা পলিসি ফর্ম হবে। সেটার সাথে কিন্তু আজকের এই অভিযান গুলিয়ে ফেললে চলবে না। আজকে যে অভিযানটা হচ্ছে সেটা ফুটপাতের ওপর পার্মানেন্ট দোকানের যে টেম্পোরারি কিংবা পার্মানেন্ট কনস্ট্রাকশন যেগুলো আমাদের পথচারীদের তাদের যাতায়াতের পক্ষে বাধা সৃষ্টি করছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা তাদেরকে সজাগ করছি। পাশাপাশি স্থানীয় ব্যবসাদার শেখ সাইফুল ইসলাম বলেন, আমাদের দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে বলছি। উনি মানবিক মুখ্যমন্ত্রী, সবার জন্য উনি ভাবেন, আমাদের জন্য ভাবেছেন। আমাদের এখন এটা উচ্ছেদ করার একটা উদ্দেশ্য হয়েছিল, কিন্তু আমাদের ইতিহাসটা আমরা জানালাম যে যেহেতু এটা 2001 সালে এসডিওর মাধ্যমে আমরা বসেছিলাম, আমরা কোনো কারোর মাধ্যমে বসি নাই। এসডিও সাহেব আমাদেরকে এখানে পৌরসভা সহযোগিতায় জোরপূর্বক নয়, ওনারা আমাদেরকে পুনর্বাসন দিয়েছিল এবং সেইভাবে আমরা এখানে বসেছিলাম ওনাদের অনুমতি সাপেক্ষে। কত বছর এটা 2001 সালে আমরা বসেছিলাম। সেই হতো আমরা পর্ণা ঘোষ মহাশয়কে জানালাম, উনি বিশেষভাবে এসডিও সাহেবও শুনলেন, শুনে আমাদেরকে আশ্বস্ত করলেন যদি সেরকম কিছু হয়ে থাকে আমাদেরকে এখানে পুনর্বাসন, আমরা এখানেই থাকবো, আমাদেরকে কোনো রকম উচ্ছেদ করা হবে না। এই যে কথা বলে আপনাদের সঙ্গে এই যে সহযোগিতার সঙ্গে এই যে উচ্ছেদ অভিযান বা এনক্রোচমেন্টের ব্যাপারটা চলছে, এইটা কিন্তু গতকাল ছিল না। কি মনে হয় যে এই উচ্ছেদ বা এই অভিযান কি সবার সঙ্গে সহযোগিতা, মানে আপনারা যেভাবে সহযোগিতা করছেন বা কথা বললেন, এই যে কথা শোনা হলো, এই যে শুনছে প্রশাসন, শুনছে মিউনিসিপ্যালিটি, শুনছে, কি বলবেন? এটা খুবই আনন্দের এবং খুবই ভালো লাগছে যে মমতা ব্যানার্জির আদর্শে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সমস্ত মানুষ এক হয়ে আমরা ফুটপাত এবং সমস্ত মানুষকে সচ্ছল পরিষেবা দেওয়ার জন্য সবাই আমরা এগিয়ে আছি, যাতে শহরের মানুষ সবাই পরিষেবা পাক। কাউকে আমরা যানজট করতে দেব না এবং যানজট বিরুদ্ধ আমরাও। কিন্তু পৌরসভা যেহেতু আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমরা ব্যবসায়ীরা পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এবং খুবই ভালো লাগলো। যদি কোনো এনক্রোচমেন্ট হয়ে থাকে সেই এনক্রোচমেন্টগুলো সরিয়ে দেওয়া আমরা অবশ্যই আমরা একমত। আমরা পৌরসভা এবং দিদির কথায় আমরা সমস্ত রকমভাবে সহযোগিতা করে আমাদের যা কিছু অবৈধ নির্মাণ যানজট সৃষ্টির ক্ষেত্রে আসবে বাধা, সমস্ত আমরা সরিয়ে নেবো। আমরা কথা এনক্রোচমেন্টগুলো এখন হয়ে আছে সামনের দিকে দেখতে পাচ্ছি, এগুলো কদিনের মধ্যে? আমরা আগামী 24 ঘন্টার মধ্যে, যেটুকু আমাদেরকে এসডিও সাহেব এবং পর্ণা ঘোষ মহাশয় বলেছেন, আগামী 24 ঘন্টার মধ্যে আমরা সেটা সরিয়ে নেবো। আমরা সবার সামনে কথা দিচ্ছি। আমার নাম শেখ সাইফুল, এইখানকার আমার মার্কেটের ব্যবসাদার। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এবার পুকুর পরিষ্কার করতে নামলেন বীরভূমের দুবরাজপুর পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ার বাসিন্দারা। এলাকার মহিলা এবং পুরুষদের যৌথ উদ্যোগে একটি পুকুর পরিষ্কার করা হচ্ছে, এমনই চিত্র দেখা গেল দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে।
যে পুকুরটি একেবারে কচুরিপানা ভর্তি হয়ে গিয়েছে সেই পুকুর পরিষ্কারে হাত লাগালেন খোদ এলাকাবাসী। উল্লেখ্য, দুবরাজপুর পৌরসভার উদ্যোগে শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে পুকুর সংস্কার করা হয়েছে। ব্যবহারযোগ্য নয় এরকম পুকুরও রয়েছে দুবরাজপুর শহরে। সেই রকমই দুবরাজপুর 7 নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ, আমাদের এখানে একটি পুকুর রয়েছে, সেই পুকুর একেবারে কচুরিপানায় ভর্তি হয়ে গিয়েছে, পুকুরের জল ব্যবহার করা যাচ্ছে না। কাউন্সিলর এবং পৌরপ্রধানকে বলা সত্ত্বেও পরিষ্কার বা সংস্কার করছেন না। সেই জন্য আমরা নিজেরাই পুকুর পরিষ্কারে হাত লাগিয়েছি। তাছাড়াও এই পুকুর পরিষ্কার না হলে আমরা কোথায় যাব? যদি এই পুকুর পরিষ্কার না হয় তাহলে আমরা পৌরসভায় গিয়ে থালা বাসন ধোবো এবং জামা কাপড় ধোবো। অন্যদিকে পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন জানান, এই পুকুর বহুবার পরিষ্কার করা হয়েছে। তিনি আরও জানান, এই পুকুরটা আমার কাউন্সিলরই থাকা অবস্থায় কমসে কম 3 থেকে 4 বার পরিষ্কার করানো হয়েছে। এই পুকুরটা খুব বেশি ব্যবহার হয় না, তবে মহিলারা এখনও পর্যন্ত এত বাথরুম পায়খানা দেওয়া সত্ত্বেও বাইরে যাওয়ার অভ্যাসটা তাদের যায়নি। এটা কেবলমাত্র ওই কাজটাতেই, ওইখানটাতে কিছু ঝোপঝাড় আছে, মানে পুকুর পাড়ে সকালের কাজকর্মটা করে, সেখানে জলের একটু প্রয়োজন হয়তো। একেবারে আবর্জনায় ভর্তি হয়ে গেছে পুকুরটাকে আবার এবার চেষ্টা করেছিলাম, সামনে বর্ষা চলে এসছে, ইলেকশন থাকার ফলে আমরা ওটাকে কাজ করতে পারিনি, কারণ ইলেকশনের সময় কোনো কাজ করা যায়নি। আর এখন যদি এই কাজটা করতে যাই, যে কোনো সময় বর্ষা আসবে, হাফ ডান হয়ে যাবে, তখন আবার মানুষই বলে যে কাজ সম্পূর্ণ করে না, এরা অযথা 2-4টা মানে সেই ময়লা টয়লা তুলে একটা বিল নিয়ে নেয়, এরকম একটা প্রবণতা দেখা গেছে, যার ফলে এটা আমরা করতে শুরু করিনি। তবে অবশ্যই ব্যবহার করার মতন ঘাটটা পরিষ্কার করার জন্য আমি কয়েকটা লেবার বলেছিলাম, সেই লেবারগুলো এই গরমের চোটে এখন হয়তো লাগতে পারেনি, আবার পরবর্তী ক্ষেত্রে লাগাবো। তো ওরা যদি নিজেরা স্বেচ্ছাশ্রম দিয়ে করছে, এটা ভালো জিনিস। প্রত্যেকটা নাগরিক যদি এরকম সচেতন হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যাই থাকে না। আবর্জনা নোংরা যদি ঠিক জায়গায়, ঠিক মতো জায়গায় ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা নাই, খুবই ভালো কাজ। আমি তাদেরকে সাধুবাদ জানাই যে তারা নিজেরাই এই উদ্যোগ নিয়েছে। বাকি আরও যতটুকু যা করার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার, সেটা আমি করিয়ে দেবো। পুকুরটাকে সংস্কার করাবেন আপনি? সংস্কার বলতে ওই কচুরিপানা কিছু তোলা যাবে এবং কিছুটা গার্ড করা যাবে, কারণ সামনেই বর্ষার মরশুম চলে এসেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। তারপরে আপনি করাবেন? হ্যাঁ, অবশ্যই। এটা পরের সিজনে আশা করছি গোটাটাকেই তুলে পরিষ্কার করে দেওয়া হবে। আপনার নামটা? আমার নাম শেখ নাজিরুদ্দিন। ক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? আমি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পাশাপাশি এলাকার বাসিন্দারা বলেন, আমরা গিয়েছিলাম, বললো কি যে না অনেক পুকুর করা হয়েছে, এটা হবে না, এটা 2 বছর আগে। তাই বললেন? হ্যাঁ, তাই বললো। তাহলে আপনারা কি ভাবছেন, এটা কি পরিষ্কার করা উচিত কি না? হ্যাঁ, অসুবিধা হচ্ছে, এটা করতে হবে। আপনারা খুব অসুবিধায় আছেন, তাই তো? অসুবিধা আছে, তার জন্য আমরা নিজে থেকে করছি। আপনারা নিজে থেকে করছেন? তো এটা তো অনেক বড় পুকুর, আপনারা তো একাই পারবেন না। সবাই মিলে মেয়ে ছেলে বলে আমরা লেগেছি, মেয়ে ছেলে মিলে পুকুরটা সাফ করছি। পৌরসভা গিয়েছিলেন, কি বললেন? বললো যে না হবে না, তোমরা দুয়ার খুলে কি পুকুর পেয়ে যাবে। ভাইস চেয়ারম্যান বলছে, ভাইস চেয়ারম্যান বললে কেমন কোনো জায়গা নেই যে দুয়ার খুললে পুকুর পেয়ে যাবে, একটু কষ্ট করতে হবে, একটু যেতে হবে। কথাটা কে বলেছিলেন? লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। রাজ্য বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন মোরারোয় জোনের 14তম জেনারেল সভা 2024 আয়োজন করা হয় মোরারোয়ের ভাদেশ্বর বাসস্ট্যান্ডে রাজকমল লজে আজ শুক্রবার 28 জুন। ব্যবস্থাপনায় ছিল BCD এর বীরভূম ডিস্ট্রিক্ট কমিটি। এলাকার সব ওষুধের দোকানদারদের নিয়ে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ড্রাগ অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ও মোরারোয় জোনের ওষুধের দোকানদাররা। তাদের সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরা হয় এই বার্ষিক অনুষ্ঠানে। শুধু তাই নয়, কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ ড্রাগ অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক জানান, আমরা মানব কল্যাণের স্বার্থের জন্য কাজ করে চলেছি। তিনি আরও জানান, বিশেষের এই উদ্যোগকে, তার যে মহান প্রয়াস, মানুষের জন্য কাজ করার যে ইচ্ছে, সেই ইচ্ছেটাকে দমিত করার চেষ্টা করছে। আমাদের সংগঠন অত্যন্ত মজবুত সংগঠন।
আমরা বিভিন্ন সময় লড়াই করেছি আমাদের ট্রেডকে সুরক্ষিত করার জন্য, রিটেলারদের প্রফিটকে সঠিক দেওয়ার জন্য, হোলসেল সাবহোলসেলদের প্রফিটকে সিকিউর করা, তাদের এক্সপায়ারি ব্রেকেটকে সিকিউর করা। সমস্ত ক্ষেত্রে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, তার রাজ্য কমিটি, তার জেলা কমিটি, তাদের জোন কমিটি সবাই মিলে আমরা চেষ্টা করেছি আমাদের মেম্বারদের স্বার্থে কাজ করার জন্য এবং মানব কল্যাণের স্বার্থে কাজ করার জন্য। আমরা দেখেছি বিভিন্ন সময় যেখানে অনলাইন বিজনেস চলছে, যেখানে আপনারা দেখছেন প্রত্যেকটা বাজারে 20%, 30% লেস দিয়ে মেডিপ্লাসের মতো কোম্পানি, সুরক্ষার মতো কোম্পানি, অ্যাপেলের মতো কোম্পানি তারা আমাদের মেম্বারদেরকে তাদের ব্যবসাটাকে টোপাট করার চেষ্টা করছে। এর আগের দিনে শিউড়িতে একটা মিটিং হয়েছিল, আমাদের রাজ্য সম্পাদক সজল গঙ্গোপাধ্যায় মহাশয় সঠিকভাবে সেদিন বলেছিলেন যে এই বড় বড় কোম্পানি তাদের কাছে লক্ষ লক্ষ কোটি টাকা আছে, যারা তাদের ক্যাপিটালটাকে বার্ন করছে আমাদের মতো মেম্বারদের ছোট ছোট পুঁজিকে ধ্বংস করে দেওয়ার জন্য। যখন আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের পুঁজিটা শেষ হয়ে যাবে, তখন এই কোম্পানিগুলো তাদের মুনাফার ডালিকে বিকশিত করবে। আমরা দেখেছি সেই ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশে, তারা তাদের এই কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে এবং তাকে সাকসেস রূপ দিয়েছে। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। আজ শুক্রবার 28 জুন খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়ায় শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স সনকা হসপিটাল মলানদিঘি দুর্গাপুরের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে সুগার, প্রেশার, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা সহ অন্যান্য রোগের পরীক্ষা ছাড়াও মেয়েদের নানা রোগের পরীক্ষাও করা হয়। শিবিরে শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। নিজ গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে স্বভাবতই খুশি গ্রামের ও এলাকার গরিব মানুষেরা। উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তপন কুমার সাহা, গৌরাঙ্গচরণ সাঁই, হরগোপাল গায়েন, চিকিৎসকরাও সাধারণ মানুষেরা। এদিন শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স সনকা হসপিটালের এক চিকিৎসক ডাক্তার গৌরাঙ্গধর জানান, বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে, আপনি দেখাইলেন? হ্যাঁ, ডাক্তারবাবুর কাছে দেখালাম এখানে। হ্যাঁ, তো এখানে দুর্গাপুর সনকা থেকে নেসছেন ওনারা ফ্রি স্বাস্থ্য চেক আপের জন্য। উনি দেখলেন, হ্যাঁ, সুগার, প্রেশার এগুলো সব চেক করে প্রেসক্রিপশন করলেন। ডাক্তারবাবুকে দেখালাম, ডাক্তারবাবু প্রেসক্রিপশনও করে দিলেন। আর উনি বললেন যে স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে সেটা ওখানে এলাও হবে এবং ট্রিটমেন্ট হবে। আমার তো দেখানোর পরে আমার তো সেরকম কিছু রিপোর্ট আসেনি। হ্যাঁ, উনি বললেন যদি অসুবিধা হয় ভবিষ্যতে তাহলে আপনি সনকায় যোগাযোগ করতে পারেন। আপনার কী নাম? আমার নাম হচ্ছে হরগোপাল গায়েন। বাড়ি? বাড়ি কেন্দ্রগড়িয়া। পাশাপাশি চিকিৎসা পরিষেবা নিতে আসা সাধারণ মানুষজন বলেন, আপনি এখানে কী জন্য এসেছিলেন? আমি খরচ গেছিলাম নিয়ে দেখালাম। কী দেখালেন? না, ডাক্তারবাবু কী বললেন? ডাক্তার বলে যাবেন পরীক্ষা করবেন, মানে হসপিটালে যাওয়ার জন্য বললেন? টাকা পয়সা নিলে কিছু না। আপনার কী নাম? মোহাম্মদ হোসেন। বাড়ি? বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।